সবচেয়ে বড় খবর, কুলতলির ঘটনার দোষী সাব্যস্ত আগেই হয়েছিল, আজ সাজা ঘোষণা হলো, মৃত্যুদণ্ডের সাজা। কুলতলির ঘটনা যে ঘটিয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ 2 মাসের মধ্যে ফয়সলা হয়ে গেল। 62 দিন, মাত্র 62 দিনের মধ্যেই আমরা দেখেছি বিভিন্ন কেস দিনের পর দিন পড়ে থাকে, বিভিন্ন কেস, কখনো সেটা পুলিশের চার্জ ফ্রেম গঠনের জন্য বা গাফিলতির জন্য বা বিভিন্ন কারণে পড়ে থাকে। আমরা যদি আরজিকরের ঘটনার কথাই দেখি, আরজিকরের ঘটনা কুলতলির ঘটনার আগে ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত বিচার কোথায়? সেক্ষেত্রে 62 দিনের মধ্যে বিচার পেল কুলতলি। নাবালিকাকে ধর্ষণ, খুনে ফাঁসি মোস্তাকিন সর্দারের। অমিত রয়েছে আমার সঙ্গে, সরাসরি একবার অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, 62 দিন, এই 62 দিন কম সময় নয় নিঃসন্দেহে, 2 মাস, কিন্তু এটাও ঘটনা যে দীর্ঘ সময় ধরে আমাদের দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘসূত্রিতা হয়েছে বিচার পেতে পেতে বহুদিন কেটে গেছে। সেক্ষেত্রে 62 দিনের মধ্যেই বিচার, শাস্তি ঘোষণা কিভাবে সম্ভব হলো? ঘটনার পরে গ্রেপ্তারের পরেই এসআইটি ফর্ম করা এবং তারপরেই 26 দিনের মাথায় অর্থাৎ 30শে অক্টোবর চার্জশিট পেশ করা, তারপরে চার্জ ফ্রেম করা এবং 5 নভেম্বর থেকে টানা বিচার প্রক্রিয়া শুরু বা বিচার পর্ব শুরু। অর্থাৎ 5 নভেম্বর থেকে বিচার পর্বে 36 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়, বিভিন্ন সায়েন্টিফিক এভিডেন্স আদালতের সামনে নিয়ে আসা হয়, গতকাল দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে বেলা 3:45 নাগাদ আদালতের তরফে মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা ঘোষণা করলো, অর্থাৎ দণ্ডিত করলো। মূলত 8টি ধারাতে চার্জ গঠন করা হয়েছিল এই অভিযুক্তের বিরুদ্ধে এবং 8টি ধারার মধ্যে 3টি ধারা যেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। প্রথমটি হচ্ছে খুন, দ্বিতীয়টি হচ্ছে ধর্ষণ এবং তৃতীয়টি হচ্ছে পক্সোর 6 নম্বর ধারা। এই 3টি ধারাতেই সর্বোচ্চ সাজা ফাঁসি। এবং এই অবজারভেশন যদি বলা যায়, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আদালতে আজকে সকালেও সওয়াল জবাব করার সময় সমাজের কাছে কি বার্তা যেতে পারে এই অভিযুক্ত যাবজ্জীবন সাজা পেলে বা 20 বছর পর জেল থেকে বেরিয়ে এসে সমাজে নির্যাতিত বাবা মার সঙ্গে থাকবে বা সমাজের সাধারণ মানুষের সঙ্গে থাকবে, এই জায়গায় কি বার্তা যেতে পারে সমাজের কাছে এত বড় নৃশংস অপরাধ করার পরে। আমরা দেখলাম যখন রায়দান করছেন বিচারক, তার অবজারভেশনেও একইভাবে এসছে সমাজের কথা। তিনি বেশ কিছু কোট ব্যবহার করেছেন, সেক্ষেত্রে মার্টিন লুথার কিংয়ের একটি কোট তিনি উল্লেখ করছেন আজকে বিচার দেওয়ার সময় বা রায়দানের সময়, ইনজাস্টিস এনিওয়্যার ইজ আ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। এবং তিনি তার অবজারভেশনে এসছে শিশুর কথা, যেহেতু একটি 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন, তাই নয় তার শরীরে 42টি ক্ষতচিহ্ন, যৌনাঙ্গে ক্ষতের আঘাত এবং দম বন্ধ করে তাকে মারা হয়, মৃত্যু সুনিশ্চিত করতে মাথায় বারবার আঘাত করা হয়। এক বিভৎস ঘটনা, বিভৎস ঘটনার কথা আজ আরো একবার সাজা শোনানোর সময় বিচারক তিনি জানাচ্ছিলেন। আমার সঙ্গে অমিত ছিলেন, আমি একবার শুনতে চাইবো আইনজীবী কি বলছে। বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরো ক্ষতি হবে, সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, লার্নেড কোর্ট এটা মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং 3টে সেকশনে ডেথ সেন্টেন্স দিয়েছেন। একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে 103 অফ বিএনএস, যেটা আগে 302 ছিল মার্ডার কেস, আর লাস্টলি সেকশন 66-এ যেটা রেপের জন্য ওর মৃত্যু। এই 3টে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, আর প্রমাণ লোপাট করার জন্য 7 বছর দেওয়া হলো। ঘটনা পরম্পরা যদি আমরা দেখি, তাহলে 4 অক্টোবরের ঘটনা। এই ঘটনা 4 অক্টোবরের, আর 6 ডিসেম্বর রাতেই দেহ উদ্ধার হয়েছিল এবং ঠিক তার পরের দিন অর্থাৎ রাতেই যখন দেহ উদ্ধার, তারপরেই গ্রেপ্তার অভিযুক্ত। 4 তারিখেই
এবং যেমন বলছিলাম, পরের দিনই বারুইপুর আদালতে অভিযুক্তকে পেশ করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় সারণী, তার ঠিক দুদিনের মাথায় রাজ্য পুলিশের সিট গঠন করা হয় তদন্তের জন্য, অর্থাৎ 7ই অক্টোবর। 30শে অক্টোবর ঘটনার 26 দিনের মাথায় চার্জশিট জমা পড়ে। 5ই ডিসেম্বর অর্থাৎ গতকাল অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করা হয়, আর আজ মৃত্যুদণ্ড ঘোষণা। এত দ্রুত এই প্রক্রিয়া কিভাবে সম্ভব হলো? বিশেষ সরকারি আইনজীবীর দাবি, টেকনিক্যালি এখন অনেক উন্নত প্রযুক্তির মাধ্যমে দ্রুত সমাধান করা হয়েছে এবং এই দ্রুত সমাধান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি তুলে আনলেন কামদুনি প্রসঙ্গ। সার্কামস্ট্যান্সিয়াল সায়েন্টিফিক এভিডেন্সের মামলায় প্রচুর হেল্প করেছে। পিও থেকে পাওয়া সুতো ওর আসামির জামার সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে। আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে। এই মামলা কামদানি থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সায়েন্টিফিক এখানে এভিডেন্স যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে, এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস এর মধ্যে রয়েছে। 62 দিনের মধ্যেই ফয়সলা। যে নির্যাতিতা নাবালিকা, তার মা বাবা যে যন্ত্রণায় জ্বলছেন, তারা রোজ চাইছিলেন যত দ্রুত সম্ভব ফয়সলা হোক, বিচার হোক। আজ যখন মোস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনানো হলো, কি বলছেন তারা? দোষীর উপযুক্ত শাস্তি হয়েছে। হ্যাঁ, রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। এই তাড়াতাড়ি ওকে যেটা ফাঁসি ধরিতে যেন ঝোলায়, তাড়াতাড়ি এটা যেন ব্যবস্থা করুক। অনুরোধ করছি যেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে এই রায়টা যেন একই থাকে, তাহলে আমরা মনে করব যে বিচার সঠিক হয়েছে। তবে হ্যাঁ, তার আগে অবশ্য যখন তাকে আদালতে তোলা হয়, মোস্তাকিন সর্দার চেঁচিয়ে বলার চেষ্টা করে যে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। আমি কিছু করিনি, আমাকে ফাঁসাচ্ছে। আমি করতে চাই না, মেয়েরা সরকার করেছে পার্টির তরফ থেকে। আমি কিছু করিনি, আমাকে ফাঁসাচ্ছে। আমি করতে চাই না, মেয়েরা সরকার করেছে পার্টির তরফ থেকে। তাকে ফাঁসানো হচ্ছে দাবি, কিন্তু বিচারক বিরলতম ঘটনা বলছেন। যে ঘটনা ঘটেছে, মার্টিন লুথার কিং কোট করছেন, বিচার প্রয়োজন এখানে দ্রুত, সে কথা জানিয়ে তিনি আজ ফাঁসির সাজা, মৃত্যুদণ্ডের সাজা শুনিয়ে দিলেন। আর এরপর রাজ্যের প্রশাসনিক প্রধানের এক্স হ্যান্ডেলে পোস্ট আপনাদের একবার দেখিয়ে রাখতে চাইব। এক্স হ্যান্ডেলে তার পোস্ট, যে পোস্টে তিনি এই বিচারের কথা বলছেন, যেখানে তিনি বলছেন যে মহিলাদের উপর অত্যাচার কোনোভাবেই বরদাস্ত নয়, দ্রুত বিচার সুনিশ্চিত করবে সরকার। রাজ্যের ইতিহাসে অভূতপূর্ব এই রায়, লিখছেন মুখ্যমন্ত্রী। বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানা এলাকায় 10 বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। তাকে ধর্ষণ করে, শ্বাসরোধ করে খুন করা হয়। মেয়েটির পরিবারের তরফে ঘটনার দিন সন্ধেবেলা একটু রাতের দিকে মেয়েটির টিউশন থেকে বাড়ি ফেরেনি এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ পাওয়ার 4 ঘন্টার মধ্যে সেই রাতেই আমরা 19 বছরের এক স্থানীয় যুবক মোস্তাকিন সর্দারকে গ্রেফতার করি, যে জেরায় ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করে নেয়। এই মোস্তাকিনের বয়ান অনুযায়ী আমরা সেই রাতেই স্থানীয় একটি ধানক্ষেত থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করি। সংক্ষেপে বলে দিই ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল। মেয়েটি সেদিন দুপুরের পর একটু বিকেলের দিকে স্থানীয় যে মহিষমারি বাজার আছে, সেখানে একটা স্থানীয় কোচিং সেন্টারে এক শিক্ষিকার কাছে পড়তে গেছিল। সাধারণত রোজ সে হেঁটেই বাড়ি ফিরত টিউশন সেরে, কিন্তু সেদিন
হেঁটে বাড়ি ফেরার পথে এই মোস্তাকিন নামক এই যুবক মেয়েটিকে সাইকেলে করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। মেয়েটি সরল বিশ্বাসে রাজি হয়ে যায়। এরপর মোস্তাকিন তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে এবং তারপর তার মুখ চেপে গলা টিপে হত্যা করে। তারপর মেয়েটির দেহ একটি ধান খেতে ফেলে রেখে সে পালিয়ে যায়। এই ঘটনার পর পরিবারের মানুষ চেয়েছিলেন যে ময়না তদন্ত, নাবালিকার দেহের ময়না তদন্ত হোক কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো হাসপাতালে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। পরিবারের সেই দাবিকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে পুলিশের তরফে শতপ্রণোদিত সুমোটো একটা অ্যাপিল করা হয় মহামান্য উচ্চ আদালত হাইকোর্টের কাছে, যাতে পরিবারের দাবি অনুযায়ী ময়না তদন্ত হয়। মহামান্য আদালত সেই আবেদন মঞ্জুর করেন এবং তাদের নির্দেশ মতো এইমস কল্যাণীর ফরেন্সিক বিশেষজ্ঞরা নাবালিকার দেহের ময়না তদন্ত কল্যাণীতে সম্পন্ন করেন। এই পোস্টমর্টমের রিপোর্ট থেকে আমরা জানতে পারি এক্সটার্নাল এবং ইন্টারনাল ইনজুরি মিলিয়ে মেয়েটির দেহে মোট 38টি আঘাতের চিহ্ন ছিল এবং পোস্টমর্টমে জানা যায় যে মেয়েটি গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছিল, যাকে মেডিকো লিগ্যাল পরিভাষায় বলা হয় অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট। মৃত্যুর কারণ বলা হয়েছিল অ্যাসফিক্সিয়া কজড বাই ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ শ্বাসরোধ করে হত্যা। এই ঘটনার তদন্তে বারুইপুরের পুলিশ সুপার শ্রী পলাশ ঢালির নেতৃত্বে 9 সদস্যের একটি সেট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়। এই তদন্তের শুরু থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল যে যত দ্রুত সম্ভব যাবতীয় তথ্য প্রমাণ একত্রিত করে সংগ্রহ করে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট কোর্টে পেশ করা এবং বিচারের যে প্রক্রিয়া সেটাও দ্রুত সম্পন্ন করা, যাতে নির্যাতিতা এবং তার পরিবার অন্তত ন্যায় বিচারটুকু খুব তাড়াতাড়ি পায়। সেই লক্ষ্যে ঘটনা ঘটার মাত্র 25 দিনের মধ্যে 30 অক্টোবর সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে অল কাইন্ডস অফ এভিডেন্সেস, ফিজিক্যাল এভিডেন্স, টেকনিক্যাল এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স, সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করা হয় এবং বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ফার্স্ট কোর্ট মাননীয় শ্রী সুব্রত চট্টোপাধ্যায়ের এজলাসে মামলা শুরু হয়। সরকারের তরফে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করা হয় অভিজ্ঞ আইনজীবী শ্রী বিভাস চট্টোপাধ্যায়। উনি আজ এখানে উপস্থিত আছেন। চার্জশিটে আমরা কি কি তথ্য প্রমাণ পেয়েছিলাম সেটা একটু সংক্ষেপে আপনাদের বলে দিই। সেই দিন মেয়েটি যেখানে কোচিং সেন্টারে টিউশন পড়তে গেছিল, সেখানে মেয়েটির খুব ঘনিষ্ঠ বন্ধু, তার সহপাঠিনী 10 বছরেরই একটি মেয়ে, সেও গিয়েছিল একই শিক্ষিকার কাছে টিউশন পড়তে। দুজনে সাধারণত রোজ একসঙ্গে হেঁটে বাড়ি ফিরত, কিন্তু সেই দিন মৃতা বালিকা একটু আগে বেরিয়ে যায়, 5টার আগে। তার একটু পরে বেরোয় এই মেয়েটির সহপাঠিনী, যার কথা বলছি। মৃতা তার বাবার দোকান কাছেই আছে, একটা ছোট চালের দোকান, সেখানে ঘুরে সে হেঁটে যখন রওনা দেয়, তার কিছুক্ষণ পরে এই সহপাঠিনী বেরোয় এবং সে হেঁটে ফেরার পথে দেখতে পায় একটা নীল রঙের সাইকেলে করে এক যুবক যাচ্ছে এবং সাইকেলের পিছনে তার বন্ধু বসে আছে।